এই যে প্রশাসনের দায়হীনতা, এই যে প্রশাসনের সিস্টেমহীনতা, এই যে প্রশাসনের জবাবদিহিতাহীন একটা ব্যবস্থা, এটাকে উৎখাত করার জন্য আমি ডাকসু নির্বাচন করবো। এবং আমি টু মাচ প্রমিসড, আমি স্টুডেন্টদের কাছে টু মাচ প্রমিসড। আমি অদিতি ইসলাম, অপরাজয় ৭১ অদম্য ২৪ প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদে এজিএস হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। এখন তো একদমই শেষের দিকের প্রচারণা, কালকেই হচ্ছে আমাদের প্রচারণার সর্বশেষ দিন। তো খুবই খুবই চাপ যাচ্ছে প্রচারণার ক্ষেত্রে, প্রার্থীরা ছাত্রদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। এবং সবথেকে ভালো জায়গাটা যেটা হচ্ছে, মানে ভোটাররাও যারা আছেন তারা খুবই আন্তরিকভাবে, খুবই হৃদ্যতার সাথে প্রার্থীদের কথা শুনছেন, প্রার্থীদের লিফলেটটা পড়ছেন, ইশতেহারটা পড়ছেন। আরও একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে কেউ লিফলেটটা শুধু জমিয়ে রাখছেন না, প্রত্যেকটা দাবিকে সে খুঁটিয়ে 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 দেখার চেষ্টাটা করছে। সো এখানে কিন্তু খুবই কোয়ালিটিফুল হয়েই নির্বাচনটা করতে হবে, বা সেই অ্যাবিলিটিটাও একজন প্রার্থীর থাকতে হবে, সেটা কিন্তু খুব ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। সো এই জায়গা থেকে নির্বাচনের একটা টান টান যে প্রতিযোগিতা, সেটা আমরা সবাই ফিল করছি। সেটার জন্য প্রত্যেকটা প্রার্থী তার নিজের নিজের জায়গা থেকে খুবই যোগ্য, তারা তাদের জায়গা থেকে সম্ভাবনাময়, এবং প্রত্যেক ভোটারও কিন্তু তাদের অ্যানালাইসিসগুলো আমাদের নতুন নতুন লেন্স দিচ্ছে। সেই জায়গা থেকে একটা যেমন একটা প্রতিযোগিতাময় অবস্থা, তেমনই আবার একটা উৎসবমুখর অবস্থাও এখানে বিরাজ করছে। কিন্তু তারপরও এই উৎসবটা কি আসলে সবার জন্য সমানভাবে হইতে পারলো? মানে এর আগেও বেশ কয়েকবার আমি বলেছিলাম যে নারীর লেভেল প্লেইং ফিল্ড, এইটা আলাপটা আসলে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু নারীর লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত হয় নাই। এবং খুবই অযৌক্তিক কিছু নিয়ম এখানে তুলে রাখা হয়েছে। আজকে আমি সুফিয়া কামাল হলে প্রচারণা করতে গিয়েছি, সেখানে একটি ভবনের নাম ছিল প্রত্যাশা ভীষণ অপ্রত্যাশিতভাবে গণরুমের মেয়েদের একটা মানবেতর জীবন আমাকে উপহার দিয়েছে। সো নামটা প্রত্যাশা হলেও প্রত্যেকটা জায়গা থেকেই এটা অপ্রত্যাশিত কিছু আয়োজন সেটা আমাদের সামনে উপস্থাপন করে। এবং দেখেন, এই সময়ে এসে একটা শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান, তার এত বড় একটা হল, বাইরে থেকে দেখলে কিন্তু মনে হয় যে খুবই সুন্দর হল, ভিতরে যে এত মানবেতর জীবনযাপন নারী শিক্ষার্থীদেরকে করতে হয়, সেটা কিন্তু খুবই প্যাথেটিক, সেটা মর্মান্তিক। এবং এইটা নিয়েই আসলে কাজ করার যেই প্রতিজ্ঞা সেটা আছে। খুবই প্যাথেটিক বলতে কি, যেমন ধরেন একটা খুবই ছোট একটা রুমে, সেখানে কোনো প্রাইভেসির জন্য কোনো দরজা নেই, রুমগুলোতে কোনো দরজা নেই, এবং একটা রুমে খুবই গাদাগাদি করে ৮টা মানুষ থাকে, খুবই ছোট একটা রুমে। মানে যেই রুমটায় হয় যে 2 জন থাকা যায়, সেখানে থাকে 8 জন মানুষ। এবং এই ঠিক তার পাশেই হচ্ছে রান্নাঘরটা, এবং ওই রুমে কোনো জানালা খোলা যায় না। ফলে দেখেন, ওটা আসলে একটা গরম তাওয়ার বাইরে, আসলে ওটা কোনো রুম না, ওটা একটা স্টোভ। ছেলেমেয়েরা একটা স্টোভের ভিতরে থাকতেছে, এবং তাদেরকে প্রতিনিয়ত একটা অত্যাচার করার যে মেকানিজম এই বিশ্ববিদ্যালয়ে লালন করছে। এবং সেই জায়গা থেকেই আমি আজকে একটা পোস্টও করেছিলাম, এবং বাধ্য হয়েছি এটা করতে। এই যে অভিভাবকদেরকে আপনারা হলে ঢুকতে দেন না, একজন শিক্ষার্থীর মা আসলে আপনারা হলে ঢুকতে দেন না, একজন নারী শিক্ষার্থী হয়ে আমি আমার বন্ধুর হলে যেতে পারি না, তার রুমে যেতে পারি না, এটার কারণ আপনাদের কোনো নিরাপত্তা না। আপনারা নিরাপত্তাকে এখানে যদি ম্যান্ডেটরিই করতেন, তাহলে অন্তত তার দরজায় একটা রুম রাখতেন। নিরাপত্তা মানে শুধু চুরি ডাকাতি হয়ে যাওয়া নয়, নিরাপত্তা মানে তার জীবনের নিরাপত্তা, তার স্বাস্থ্যের নিরাপত্তা, তার বেঁচে থাকার জন্য পরিপূরক সুস্থ পরিবেশের নিরাপত্তা। কিচ্ছু এই হল, এই প্রশাসন সেটা আয়োজন করতে পারে নাই। আজকে গিয়ে আমরা হতবাক হয়ে গেছি, কারণ আমি মৈত্রী হলের, আমি 3 বছর যাবৎ আমার বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থী ওই সুফিয়া কামাল হলে আমি ঢুকতে পারি নাই। আজকে গিয়ে আমি হতবাক হয়েছি। এবং এই যে একটা অমানবিক ব্যবস্থা এখানে দিয়ে রাখা হয়েছে, অভিভাবকদেরকে ঢুকতে দেয় না এই কারণেই, কারণ সে যখন দেখবে তার মেয়ে বা তার বোন সে ওই রকম একটা অমানবিক পরিবেশে থাকে, এই প্রশাসন তাকে ওইভাবে করে রাখে, তখন সে ওই প্রশাসনকে প্রশ্ন করবে। প্রশাসন তার এই যে অমানবিক ব্যবস্থা, ছাত্রদের নির্যাতন করার যে ব্যবস্থা, এটাকে যে জিইয়ে রাখতেছে, সেটাকে সে ফাঁস হয়ে যাওয়ার ভয় পায়। এই কারণেই মেয়েদের হলগুলোতে এই ধরনের প্রবেশের একটা অযৌক্তিক নিষেধাজ্ঞা, এগুলোকে জিইয়ে রাখা হয়েছে, কারণ তাদের গুমট ফাঁস হয়ে যাবে। আপনি তো আজকে একটা হলে যেই ঘটনা বললেন, বাকি হলগুলোতে কি এরকম? একদম সব হলে একই ব্যবস্থাপনা। এবং আমার কাছে আমি কম্প্যারেটিভলি যদি বলি, যেমন আমি শামসুন্নাহার হলে গিয়েছি, সেখানকার যে গণরুম সেটাও ধরেন সুফিয়া কামাল এই প্রত্যাশা ভবনের যেই গণরুম, 2য় তলার যেই গণরুমগুলো আছে, তার থেকেও একটু বেটার। আমি যদি বলি, শামসুন্নাহার হলটা কিন্তু সুফিয়া কামাল থেকে ছোট, কিন্তু শামসুন্নাহার হলেও আসলে যেই ওদেরও 2য় তলায় গণরুম আছে, সেখানে কিন্তু এত মানে
সেখানেও অনেক মেয়ে থাকে একসাথে, কিন্তু একটু না আলো বাতাসটা, মানে আমার তো আলোটা প্রয়োজন, আমার একটা ভেন্টিলেশন সিস্টেমের প্রয়োজন, শ্বাস নেওয়ার জন্য একটা পরিশুদ্ধ বাতাসের প্রয়োজন, সেটাও কিন্তু সেই আয়োজনটা নাই। ইভেন আপনি খেয়াল করবেন রোকেয়া হলের চামেলি ভবনগুলোতে যদি আপনার একটু ভারী বর্ষণ হয়, পানিতে লাল কেঁচো বের হয়। এখনো রোকেয়া হল তো সব থেকে পুরনো হল, এখনো এরকম একটা সুপ্রাচীন নারী হলে পানিতে লাল কেঁচো বের হয়, অর্থাৎ সেখানে ওয়াটার ফিল্টারিং সিস্টেমটা এখনো পর্যন্ত এই প্রশাসন কার্যকর করতে পারে নাই। এবং আমি কয়টা বললাম, বঙ্গমাতা হলে হচ্ছে যে সেখানেও কিছু মাত্রায় গণরুম আছে, এবং সেখানকার গণরুমও কিন্তু একদমই ছোট ছোট, মানে ঠিক সেম। অর্থাৎ দেখেন, গণরুমটা যদি আপনি করেনও, মানে একটা রুমে যদি আপনি 30-35 জন মানুষকে রাখেন, সেই রুমটা না একটা হল রুমের মতো হওয়াটা দরকার আপনার, যদি সেই আয়োজনটাই করতে হয়। একটা পর্যাপ্ত ভেন্টিলেশন সিস্টেমের দরকার। আজকে এইরকম একটা আয়োজন করে সবার আগে তো ক্ষতিটা আপনি ওই শিক্ষার্থীর স্বাস্থ্যের করছেন, সবার আগে ক্ষতিটা করছেন তার মানসিক পরিস্থিতির, তারপরে গিয়ে আপনি তার শিক্ষা ব্যবস্থার যে অধঃপতন, সেইটার অধঃপতন ঘটাচ্ছেন। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে যে স্বাস্থ্য নিয়ে একটা অবহেলা, এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নিয়ে অবহেলা, এইগুলাকে সে অবহেলিত করতেছে, আর সে তার নিজের জাঁকজমক ব্যবস্থাপনা সব কিছু নিয়েই করতেছে। এবং আপনি দেখবেন ওখানে আবাসিকদের, সুফিয়া কামাল হলে ঢুকলে কিন্তু আবাসিক হাউস টিউটরদের একটা বিল্ডিং আছে। আমি একটু চ্যালেঞ্জ করে তাদেরকে বলতে চাই, আপনারা কি ওই পরিবেশে থাকেন যেই পরিবেশে ওই মেয়েরা থাকে? এই যে বৈষম্য, এটার বিরুদ্ধে তো আমরা লড়াইটা করছিলাম, এটাকে উৎখাত করার জন্য আমি ডাকসু নির্বাচন করব। আজকে গিয়ে আমার লজ্জা হচ্ছে, আমি মনে করতেছি যদি এই মুহূর্তে কবি সুফিয়া কামাল যদি বেঁচে থাকতেন, তাহলে লজ্জায় তিনি মুখ ঢেকে ফেলতেন। এই নারী স্বাধীনতার জন্য, যেই নারীদেরকে স্বাধীন করার জন্য তিনি লেখাপড়ার দিকে, মানে এই যে নারীরা, হ্যাঁ, সুফিয়া কামাল বলি, বেগম রোকেয়া বলি, এই মানুষেরা তো আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। যেই নারীরা পরবর্তীতেই পড়াশোনায় আসতেছে, বিভিন্ন রকম স্ট্রাগল করেই তো এই মেয়ের উচ্চশিক্ষায় আসছে, তাদের সাথে আপনি একজন হাউস টিউটর, নারীর হলের হাউস টিউটর, একজন নারী হয়ে আরেকজন নারীর এরকম একটা চরম নিরাপত্তাহীনতার আয়োজন কিভাবে করে জিইয়ে রাখতে পারেন? আপনি একজন শিক্ষক এবং আপনি একজন নারী, আপনার সাথে আছে যে থাকতে যায় সে একজন নারী এবং সে আপনার শিক্ষার্থী, ফলে আপনার তো দায় আছে। এই যে প্রশাসনের দায়হীনতা, এই যে প্রশাসনের সিস্টেমহীনতা, এই যে প্রশাসনের জবাবদিহিতাহীন একটা ব্যবস্থা, এটাকে উৎখাত করার জন্য আমি ডাকসু নির্বাচন করবো। এবং আমি আমি স্টুডেন্টদের কাছে টু মাচ প্রমিসড যে আমি এতদিন পর্যন্ত বলেছি আমি এখানে একটা গবেষণা বান্ধব ব্যবস্থা চাই, আমি অবশ্যই সেটা চাই। সেটা করার আগে মাথায় বিদ্যে দেওয়ার আগে পেটে দানাটা পড়া গুরুত্বপূর্ণ, এবং পেটে দানা পড়ার সাথে সাথে সে কোন পরিবেশে ঘুমায়, সেই ঘুমানোর পরিবেশটাও স্বাস্থ্যকর হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমি সেটার জন্য কাজ করব। মেসেজ খুবই ক্লিয়ার। দেখেন, ডাকসু নির্বাচনে অনেক রকম পলিটিক্যাল ফোর্স এখানে প্যানেল করে বসে আছেন, এবং সেই পলিটিক্যাল ফোর্সের মধ্যে যারা ৭১-এর ঘাতক দালাল, তাদের রাজনীতির উত্তরসূরি সেই ফোর্সগুলো এখানে আছে। যারা ২৪-এর ঘাতক দালাল, তাদের রাজনৈতিক ফোর্সগুলো স্বতন্ত্র নামের আড়ালে এখানে নির্বাচন করছেন। ফলে স্বতন্ত্রের ফাঁদেও পা দিয়েন না, বা আমি সকল স্বতন্ত্র প্রার্থীকে এখানে বলছি না, এখানে আমার পরিচিত আরও অনেক বোনেরা আছেন যারা ছাত্রলীগ করতেন না, যারা শিবিরও করেন না, যারা কোনো সক্রিয় রাজনৈতিক দল করেন না, কিন্তু তারা মনে প্রাণেই এই বিশ্ববিদ্যালয়ের অবস্থার পরিবর্তন হোক সেই নির্বাচনটা করতে চাই। আমি সেই সব স্বতন্ত্র প্রার্থীদেরকে বলছি না, কিন্তু আমি সেই সব স্বতন্ত্র প্রার্থীদেরকে বলছি যারা স্বতন্ত্রকে একটা ব্যানার হিসেবে ব্যবহার করে তাদের মূল রাজনৈতিক উদ্দেশ্যকে ঢাকার চেষ্টা করে ছাত্রদেরকে প্রতারিত করে। ফলে আপনাদেরকে কারা প্রতারিত করে নির্বাচনে দাঁড়িয়েছে সেটা চেনার বিবেচনাটা আমি ৯ তারিখে আপনাদের উপরে ছেড়ে দিয়েছি। ফলে কারা শিক্ষার্থীদের মুভমেন্টের শক্তি, কারা শিক্ষার্থীদের দাবি আদায়ের শক্তি, সেটা শিক্ষার্থীরাই বুঝবে। শিক্ষার্থীদের বুদ্ধি আছে, বুদ্ধিমত্তা আছে, এবং যে প্রোগ্রেসিভ ফোর্স, যে মুভমেন্টের ফোর্স, দাবি আদায়ের ফোর্স, গণতান্ত্রিক ফোর্স, সেটাই আসবে। এটাই প্রত্যাশা, আপনারা তাকেই নির্বাচন করেন। এটাই আপনাদের কাছে আমার বার্তা ছিল। আর অবশ্যই আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই রকম জবাবদিহিতাহীন যে আয়োজন, নারী শিক্ষার্থীদেরকে এরকম নিপীড়ন করার যে আয়োজন, সেই নিপীড়নের যে আয়োজন, সেটাকে উৎখাত করার জন্য হইল আমি জিততে চাই এবং আমি আপনাদের জন্য কাজটা করতে চাই। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার মূলটা কথা, এটা ৭৩-এর অধ্যাদেশের অসম্পূর্ণতায়। ৭৩-এর অধ্যাদেশের অসম্পূর্ণতায় দলীয় প্রশাসন নিয়োগের একটা ঝোঁক আছে। সেটার কারণেই আমার ফ্যাকাল্টি, আমার ভিসি, আমার প্রভিসি, সব কিছু পুরো হায়ারার্কিটা এভাবে করে আসে। এবং লাস্ট যে হায়ারার্কিটা, সেটা হচ্ছে প্রভোস্ট, হাউস টিউটর, এই হায়ারার্কিটা। ফলে ওই যে গোড়াটা,
ওই যে মূলটা ওইটা থেকে ছড়াতে 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 সেটা হল প্রবেশদের মধ্যেও চলে যায়। ফলে দেখবেন কোনো শিক্ষার্থী যদি আজকে বলে যে আমার রুমে ওই দরজাটা লাগাতে হবে, সে বলবে দরজা লাগানো তো আসলে আমাদের এখতিয়ারের কাজ না, তুমি প্রভোস্টের সাথে গিয়ে কথা বলো। প্রভোস্টকে বললে সে প্রভোস্ট ট্রেজারারকে দেখাবে, ট্রেজারারকে বললে সেই ট্রেজারার ভিসিকেও দেখাইতে পারে। হ্যাঁ, মানে দেখেন দায় এড়ানোর যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসের জায়গাটা কিন্তু ওই যে স্বায়ত্তশাসনকে ক্ষুণ্ণ করার যেই অধ্যাদেশ, সেই অধ্যাদেশের অপূর্ণতার মধ্যে আছে, সেইটার ভিতরেই আছে। ফলে ছাত্র শিক্ষক সম্পর্কের যে ইমব্যালেন্সিংটা ক্রিয়েট হয় এবং দায় এড়ানোর যেই প্র্যাকটিসটা তৈরি হয় এবং অব্যবস্থাপনার জায়গাটা ওইটার মধ্য দিয়ে, ওইটার রেজাল্ট, ওই 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 অসম্পূর্ণতার রেজাল্ট হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফের রেজাল্টটা হচ্ছে এইরকম অব্যবস্থাপনা। ফলে মুভমেন্ট ছাড়া কোনো গতি নেই, মুভমেন্ট করা ছাড়া আসলে কোনো গতি নেই। গোল টেবিলে বসে আলোচনা করে আতাত হইতে পারে, কোনো কিছু আদায় করা হইতে পারে না। ফলে কে গোল টেবিলের জন্য আহ্বান করতেছে আর কে রাস্তায় নেমে কলা ফাটিয়ে চিৎকার করে দাবি আদায়ের জন্য আহ্বান করতেছে, সেটা চিনে নেওয়ার শক্তিটা 9 সেপ্টেম্বর আপনারা দেখিয়ে দিন। আর স্বায়ত্তশাসনের প্রসঙ্গে আরেকটা বিষয় খুবই যুক্ত করা গুরুত্বপূর্ণ, যে নির্বাচনের দিন 7টি প্রবেশপথে সেনাবাহিনীকে স্ট্রাইকিং পজিশনে থাকার একটা পরিকল্পনা এই আমাদের সামনে হাজির করা হয়েছিল। আমরা সেটার প্রতিবাদ তখনও জানিয়েছি, আমরা সেটার প্রতিবাদ এখনও জানাই। কারণ এই যৌথ বাহিনী সেই যৌথ বাহিনী যে এই কিছুদিন আগে নীলফামারীতেও ইপিজেডে শ্রমিকদেরকে হত্যা করেছে, সেই যৌথ বাহিনী, সেই সশস্ত্র বাহিনী, সেই আর্মি, যেই আর্মি জুলাই গণ অভ্যুত্থানের সময় আমাদের দিকে বন্দুক তুলতে কুণ্ঠাবোধ করে নাই, সেই আর্মি আমাদেরকে নির্বাচনে নিরাপত্তা দিবে, এটা একটা আকাশকুসুম কল্পনা। নির্বাচনে যদি বুথগুলোতে কোনো রকম কোনো জোট চুরি না হয়, কোনো রকম কোনো ভোট চুরি না হয়, এটা যদি নিশ্চিত করতে হয়, তাহলে আমাদের নির্বাচনের যারা আয়োজক, যারা দায়িত্বে আছেন, তাদের নিজেদের দক্ষ জনবল এখানে প্রয়োগ করা দরকার। সর্বোচ্চ একটা পুলিশ হইতে পারে, কিন্তু এটা কোনোভাবেই আর্মি না। কারণ অনেক শিক্ষার্থী যারা অনাবাসিক, যারা দূর থেকে আসবে, তারা তো এই আর্মির হ্যারাসমেন্টের কারণেই আসবে না। আর্মি একটা হ্যারাসমেন্ট করা শক্তি, আর হ্যারাসমেন্টের শিকার হয়ে কেউ ভোট দিতে আসবে না। ফলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন প্রশ্নের সাথে না এরকম একটা সশস্ত্র রাষ্ট্রীয় শক্তির মোতায়েন এটা যায় না। ফলে আমরা সেনা মোতায়েন এখনও উইথড্র করার জন্য বলছি, এবং নিজেও যে শক্তিগুলো আছে, যেই জনবলগুলো আছে, সেটাকে মোতায়েন করে আপনি স্ট্রংলি নিরাপত্তা বেষ্টনী তৈরি করবেন, এটা আমরা মনে করি। এটা আমরা এখনও আশাবাদ রাখছি। বাকিটা যদি আপনারা হতাশ করতে চান, সেটা সেই প্রশাসনের বিষয়, সেটা আসলে কিছু বলার নেই, সেটাকে ফেস করতে হবে, সেটাকে ফাইট করতে হবে, তখন আমরা সেটাকে ফাইট করব। সেনাবাহিনী মোতায়েনের বিষয়টা, সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে যদি সে কোনো সদুত্তর না দেয় বা সে কোনো যদি পদক্ষেপ না গ্রহণ করে, এখন সেখানে হয় কি যে বিপদ না ঘটা অবধি তো কেউ অপেক্ষা করে না। মানে ধরেন আমরা তো আর সেনাবাহিনীর সাথে যেচে গিয়ে কোনো ঝামেলা করব না, আমরা যাব ভোট দিতে। আমরা আমাদের আমরা যাদেরকে যোগ্য প্রার্থী মনে করি, আমরা তাদেরকে ভোট দিয়ে বের হয়ে আসবো, এবং ভোট কেন্দ্রে যেন কোনো কারচুপি না হয় সেইটা যেন নিশ্চিত হয়, সেইটাই প্রশাসনের কাছে আমাদের আহ্বান থাকবে। প্রশাসন সেইটা নিশ্চিত করবে। এখন যদি সেইটা করতে গিয়ে সে কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার নাম করে কারচুপির প্র্যাকটিস করে এবং সেটার জন্য সে সেনাবাহিনীকে মোতায়েন করে থাকে, তাহলে আমরা অবশ্যই সেখানে অন স্পট আমরা সেটার বিরোধিতা করব, আমরা সেটার বিরুদ্ধে ফাইট করব।